আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে প্রথম আলোর বিশেষ পডকাস্ট নিয়ে। আমি নীলহরে জাহান আছি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি সমাজ, পরিবার এবং সর্বোপরি দেশের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটি হলো নারীর ক্ষমতায়ন। আমাদের আজকের এই পডকাস্টের সাবজেক্ট হলো নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ, পরিবর্তন এবং সমাধান। এই ব্যাপারগুলো নিয়েই কথা বলার জন্য দুজন অতিথি আমার সঙ্গে আছেন। আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন এসআর ড্রিমাইটের মেন্টর মেহনাজ করিম অর্নি, ওয়েলকাম। এবং এসআর ড্রিমাইটেরই একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফাহিমা আক্তার, স্বাগত। কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সো আজকে যেটি বলছিলাম, আমাদের আলোচনার বিষয়টি হলো নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ, পরিবর্তন এবং একই সাথে সমাধান। নারীর ক্ষমতায়ন তো থাকতেই হবে, কারণ ছেলে মেয়ে একসাথে এগিয়ে না গেলে কোনো কিছুই আসলে এগোবে না। আর বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগ, সবকিছুতে ছেলে মেয়ে একসাথেই অংশগ্রহণ যখন করবে, আমাদের সমাজ, দেশটাও তত সুন্দর করে আসলে সামনের দিকে এগোতে পারবে। কিন্তু ঠিক এই জায়গাটাই যদি বলি, স্পেশালি আপনারা যেহেতু এসআর ড্রিম আইটি মানে আইটি রিলেটেড কাজই করে থাকেন, সেই জায়গা থেকে আপনারা কিভাবে নারীদেরকে দেখেন, তাদের অংশগ্রহণ কেমন পান, কি কি চ্যালেঞ্জ সেখানে থাকে, এই ব্যাপারগুলো নিয়েই আমরা কথা বলবো। সো অর্নির কাছেই প্রথমে আসি। মেন্টর হিসেবে আছেন এসআর ড্রিম আইটির সাথে, আপনার কাজটি সম্পর্কে প্রথমে আমাদের একটু বলুন। আচ্ছা, সো আমি এসআর ড্রিম আইটির সাথে দীর্ঘ 6 বছর ধরে আছি। আমার যাত্রাটা শুরু হয় একজন স্টুডেন্ট দিয়ে। আমি নিজেও এসআর ড্রিম আইটির একজন স্টুডেন্ট ছিলাম। যখন চিন্তা করলাম যে না, আমারও আসলে লাইফে কিছু করা দরকার, ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার, তখন এখানে আমি স্কিল ডেভেলপ করি অ্যান্ড দেন আমি কাজ করা শুরু করি। দেন স্টুডেন্ট থেকে এমপ্লয়ি থেকে এখন বলা যায় আমি এখন এসআর ড্রিম আইটির একজন ট্রেনার। এর পাশাপাশি আমি একজন অ্যাপ্রেন্টিস লয়ার। আর এই তো, এটাই হচ্ছে আমার পরিচয়। তার মধ্যে আমি বলি যে সব থেকে স্পেশাল যে পরিচয় আমার, যেটা আমি বলতে খুব প্রাউড ফিল করি, সেটা হচ্ছে এখন আমাকে সবাই একটু ওমেন আইকন হিসেবে তারা পছন্দ করে, আমার স্টুডেন্টরা পছন্দ করে, কারণ আমি দীর্ঘ 2 বছর ধরে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন। এটাই আমার কাছে আমার সব থেকে এসআর ড্রিম আইটির হয়েই সেই জায়গাটাতেই করছেন। ঠিক কি কাজ করছেন আসলে, যেটি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ হচ্ছে, বা আপনাদের একটা প্রজেক্ট সম্ভবত আছে, আমি সেটা সম্পর্কে জানছি। আচ্ছা, আপনি বলেছেন যে আসলে ছেলে মেয়ে দুইজন একসাথে যদি না এগোয় তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে, পার্টিসিপেশনটা সবার ইকুয়াল থাকা দরকার। ঠিক সেই জায়গাতে আমরা যখন বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ শুরু করলাম, আমাদের এখানে পার্টিসিপেশনটা আসলে মেয়েদের থেকে ছেলেদের অনেকাংশে অনেক বেশি ছিল। আমরা যদি বাংলাদেশের পরিসংখ্যান, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পরিসংখ্যানের কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশে শুধুমাত্র 9% ওয়েমেন ফ্রিল্যান্সার আছেন, যেখানে সমান সমান থাকার কথা, 50-50 থাকার কথা, অথবা 60-40 থাকার কথা। তো সেই জায়গা থেকে পরিসংখ্যানটা কিন্তু খুব কম বলে। কি মনে হয় কেন আসলে নারীদের অংশগ্রহণ এই জায়গাটায় এতটা কম? আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো মনে হচ্ছে? আসলে আমি বলবো এখানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে তাদের ফ্যামিলি, প্লাস আমাদের যে সমাজ, আমাদের যে সোসাইটি, সেটা। অ্যান্ড সব থেকে বড় কথা যে মানসিক যে চ্যালেঞ্জটা, লাইক তাদেরকে ওইভাবেই বড় করা হয় যে একটা সার্টেন এজ বা 18+ হয়ে যাবে, বা স্কুল কলেজ কোনো রকম পাশ করে দেন বিয়ে শাদী করে সংসার করবে। এটা তাদের মাথায় ফ্যামিলি থেকে কিন্তু এই জিনিসটা আসে যে না, তোমরা সমাজ থেকে বলা যায়। আসলে সমাজটা কোথা থেকে শুরু হয়? ফ্যামিলি থেকে, পরিবার, সমাজ, মানে আমাদের পারিপার্শ্বিকই তো আসলে, আপনি যেটা একদম ঠিক বলেছেন যে এটি আসলে মনে হয় যে আলটিমেট গোল, রাইট। কিন্তু কি মনে হয় যে আমাদের দীর্ঘদিন ধরে মোটামুটি আপনি তাহলে নারীদের নিয়ে কাজ করছেন, নিজে শিখেছেন, তারপর আবার অন্যান্য নারীদেরকেও যাতে স্বাবলম্বী করা যায় তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করছেন, তাদের মধ্যে সবচাইতে বেশি কোন জিনিসটি লক্ষ্য করেন? দক্ষতার অভাব, নাকি আত্মবিশ্বাসের অভাব, নাকি সঠিক দিক নির্দেশনার অভাব? 3টা পয়েন্ট আপনি বলেছেন, তিনোটাই তাদের মধ্যে লক্ষ্য করা যায়। দক্ষতা না হয় আমি পরে রাখলাম, আত্মবিশ্বাস তাদের মধ্যে একদমই কনফিডেন্স নাই। ম্যাক্সিমাম মেয়েদের সাথে যখন আমি কথা বলি, তারা বলে আপু আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে? সবাই তো বলে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার গাইডলাইন। আসলে হয় কি, যদি মেয়েরা একটু কম বুঝে, সবাই সেটাকে মিসইউজ করতে চায়। ফর এক্সাম্পল, আমি ডিজিটাল সেক্টর সম্পর্কে খুব একটা জানি না, কোনো একটা পেজে নক করলাম, দেখলাম তারা আসলে ফ্রিল্যান্সিং শেখায়, বা রিমোট জব কিভাবে করতে হয়, বা বিজনেসে কিভাবে করতে হয়। সে এখানে বললো আপনি বিকাশে হচ্ছে টাকা পাঠিয়ে দেন, সে টাকা পাঠিয়ে দিল কোনো কিছু চিন্তা ভাবনা না করে। ওখানে এসে স্ক্যামের শিকারটা হয়। তো এই যে তারা বুঝে না বিষয়টা, প্রপার একটা গাইডলাইন তারা পায় না, এই কারণে তাদের মধ্যে কনফিডেন্সও আসে না, এবং তারা আসলে লাইফে ইচ্ছা থাকলেও, ট্যালেন্ট থাকলেও কিছু করতে পারে না। এন্ড এই যে 2 বছর ধরে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, আমরা প্রবলেমগুলো প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে আসলে মূল সমস্যাটা কোথায়। ফ্যামিলি, শুধুমাত্র ফ্যামিলির কথাই যদি বলি, বিয়ে শাদী করার পর একটা মেয়ে না হয় বিয়ে করেছে, তার হাজবেন্ডের কাছ থেকে সেই সাপোর্টটা পায় না। আর বর্তমান সময়ে আসলে আমরা যদি দেখি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্লাস হচ্ছে
চিটিং, সব ধরনের মারধর, নির্যাতন, অনেক কিছুর শিকার কিন্তু মেয়েরা হয়। ওই জায়গা থেকে উঠে আসার যে সাহসটা, সেটা তারা পায় না, কারণ তাদেরকে গাইড করার মতো প্রপার বলবো সেই যে জায়গায় সঠিক দিক নাই। নির্দেশনা সেই ব্যাপারটাও উঠে আসছে। অনেকে হয়তো জানছে না যে কিভাবে এ থেকে উত্তরণ হয় বা কিভাবে একটা কাজ শেখা যায়, যে কাজ হয়তো আপনি শিখেছেন বা অন্যান্যরা এখন শিখছে। তো অনেক কিছু আমরা তো এতক্ষণ সমস্যাগুলো নিয়ে আসলে বললাম যে চ্যালেঞ্জগুলো কি কি। আমি শিওর আরো কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি সেই পরিবর্তনগুলো নিয়ে শুনবো। একটু এই পাশে আসতে চাই ফাহিমা আক্তার, আপনি নিজে এখন SRDMIT তে একজন শিক্ষার্থী হিসেবে আছেন। কবে জয়েন করেছেন? আমি অনেক আগে হচ্ছে কোর্সটা কমপ্লিট করেছি। কমপ্লিট হয়ে Almost, গেছে? হ্যাঁ, আমার আচ্ছা, 2 ইয়ার্স, হ্যাঁ এরকম হবে। কবে কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে 24 ডিসেম্বরে। আচ্ছা, তার মানে প্রায় 2 হ্যাঁ বছরের মতো হয়ে যাচ্ছে কমপ্লিট হ্যাঁ, করেছেন। আপনি কি অর্নিকে পেয়েছিলেন আপনার ট্রেনার হিসেবে? জি আচ্ছা, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে একটু বলুন যে যখন সেখানে স্টার্ট করলেন, জি। 2 বছর কোর্স করেছেন আপনি? না না, আমাদের কোর্সটা 4 মাস ছিল। ও, 4 মাসের ছিল। হ্যাঁ। কি নিয়ে কোর্স করেছেন? ডিজিটাল মার্কেটিং, আচ্ছা। তারপর হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, হুম। আর সাথে ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, তাহলে এই কোর্সটা করার আগে আর কোর্সটা করার পরে আপনার অভিজ্ঞতা এবং আপনার জীবন নিয়ে বলুন। প্রথমত বলতে চাই যে আমি একজন সিঙ্গেল মাদার। তো আমার যখন হচ্ছে আমার বেবির 3 মাস, তখন আমার সেপারেশন হয়ে যায়। আচ্ছা। তো সেপারেশন হয়ে যায়, তারপর হচ্ছে আমি বেবিকে নিয়ে কি করব বুঝতে পারতেছিলাম না। আমার আম্মু হচ্ছে আর্নিং মেম্বার ছিল। তারপর যখন আমার ডিভোর্স হয়ে যায়, সে হচ্ছে ব্রেন স্ট্রোক করে। আপনার তো মা? হ্যাঁ, ব্রেন স্ট্রোক করে। তখন হচ্ছে বাসায় কিছুই, মানে কে কি করবে আপনার বাবা? এরকম। আমার বাবা মারা গেছেন আচ্ছা, sorry. অলমোস্ট 6 ইয়ার্স হয়ে আচ্ছা। গেছে। তো হচ্ছে আর্নিং মেম্বার শুধু আম্মু। হুম। তখন হচ্ছে বাসাটা কিভাবে চলবে, এর মধ্যে আমি চলে আসছি। তো তখনই আমার মনে হয়েছে যে কিছু একটা করা দরকার, কারণ এভাবে বসে থাকলে হবে না। আমি যদিও মাস্টার্স কমপ্লিট করেছি, 2 জায়গায় জব করেছি, তারপরেও হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি 9 to 5 জব করি, তাহলে আমার বাসা, আমার বেবি, আচ্ছা, আচ্ছা। এদের কে দেখবে? আপনার যখন ডিভোর্স হয়েছে, বাচ্চা নিয়ে একা চলে আসলেন মায়ের বাসায়, তখন কি কোনো জব করতেন? না না না, তখন জব করতেন না, করিনি। ব্রেকে ছিলেন। হ্যাঁ, ব্রেকে তার ছিলাম। আগে দুটো এর কাজ আগে করেছেন। 2টা আচ্ছা। স্বনামধন্য প্রতিষ্ঠানে ছিলাম আমি। আচ্ছা। তারপর হচ্ছে এখন তো কিছু করতে হবে। তো আমি তো এখন 9 to 5 জব করতে পারবো না, বেবি ছোট, মাকে sick, দেখতে হবে। হ্যাঁ। তো হচ্ছে আবার আর্নিংও করতে হবে। তখন আমার হচ্ছে ফ্রিল্যান্সিং ব্যাপারটা মাথায় আসছে, কিন্তু আমি কিছুই জানি না ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, কোনো কিছুই জানি না। মানে তখন এমন একটা মুহূর্ত ছিল যে আমি কষ্টটা, যে ওখান থেকে যে কষ্ট পাইছি সেইটা আমি ফিল করব, নাকি হচ্ছে হাল ধরবো, এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। তো ফ্রিল্যান্সিং জাস্ট আমি শুনছিলাম, এখন তো আমার এক জায়গা থেকে কোর্স করতে হবে, জানতে হবে, হ্যাঁ, জানতে হবে ব্যাপারটা। তো আমি একটা ফ্রেন্ডের থ্রুতে SRDMIT সম্পর্কে জানছি। তারপরে আমি 2টা প্রতিষ্ঠান দেখছি, কিন্তু আমার কাছে ট্রাস্টেবল মনে হয়নি। তো হচ্ছে SRDMIT তে দেখলাম, সবকিছু দেখার পরে আমার কাছে ট্রাস্টেবল মনে হলো। আর সবচেয়ে বড় ব্যাপারটা ছিল যে তাদের সাপোর্টিং সিস্টেম। তারা হচ্ছে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত টোটাল স্টুডেন্টদের সাপোর্ট দিবে। সে হচ্ছে আমি কোর্স করতেছি, কোর্স চলাকালীন সময়ে আমি কোর্স করতেছি, ওইখানে আমি যদি কোনো প্রবলেম ফেস করতেছি, সাথে সাথে আমি সাপোর্টে যেতে পারতেছি। আমাদের ওখানে সাপোর্ট ট্রেনার আছে, ওনারা আমাকে গাইড করতেছে। কি হয় এক্স্যাক্টলি সেই সাপোর্ট ট্রেনার, মানে বা এই সাপোর্ট সিস্টেমটা আসলে ঠিক কি? বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখা যায় কি, আসলে আমরা যখন কাজ শিখি, কাজ শেখার পর তো মেইন যে আমাদের যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতাটা তখনই শুরু হয়। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলেন, লোকাল ক্লায়েন্ট বলেন, ক্লায়েন্ট যখন কোনো কিছু আমাদের কাছ থেকে কোনো একটা কাজ চাচ্ছে, হয়তো আমি সেটা প্রপারলি করতে পারছি না, বা একটা আমি চ্যালেঞ্জ ফেস করলাম, হয়তো কোনো টেকনিক্যাল এরর হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, বা কমিউনিকেশনেও প্রবলেম হতে পারে, তখন তারা কোথায় যাবে? আমরা শেখালাম, সেখানেই ছেড়ে দিব, এটা তো আমরা করতে পারি না। এই কারণে আমরা আমাদের সাপোর্ট সিস্টেমটা রেখেছি। এটা জুম কলের মাধ্যমে হয়ে থাকে। সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের মাল্টিপল সাপোর্ট ট্রেনার্স আছেন। তারা হচ্ছে ল্যাপটপে জুম মিটিং ওপেন করে বসে থাকে, এন্ড তারা দে আর জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে। একটা ক্লিক করলে তারা জুম মিটিং এ জয়েন হয়ে যায়, এন্ড স্ক্রিন শেয়ার করে তাদের সমস্যাগুলো আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট যে সাপোর্ট ট্রেনার আছেন তাদের সাথে শেয়ার ওনারা করেন। যখন ফার্স্ট হ্যান্ড কাজ করতে ঢোকেন, শেখার পরে তখন যদি কোনো প্রবলেম ফেস করেন, সেখান থেকে তখন সাপোর্ট ট্রেনারদের কাছ থেকে সমস্যাটা বুঝিয়ে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, এরকম। নাইস। তারপর হচ্ছে এই তো মানে কাজ স্কিলটা করতেছি। বেবি তো অনেক ছোট। আমার একটা ব্যাপার ছিল যে
একবারে সব ফিনিশ করে আমার রেখে গেছে, আমি এখান থেকেই অনেক বড় কিছু করে দেখিয়ে দিব, এখানে একটা ব্যাপার ছিল। এই জন্য আমি মানে ডেডিকেশন নিয়ে কাজ শুরু করছি। আমার বেবি 4 মাস তখন অলমোস্ট, তো 4 মাসে ওকে এক হাতে কুলে নিয়ে ক্লাস করা, তারপরে হচ্ছে আবার ক্লাসগুলা দেখা, তারপরে স্যার মানে ক্লায়েন্ট হান্টিং করা, এইসব ব্যাপারগুলা ওই বেবিকে ছোট কোলে নিয়ে নিয়ে করছি। বেবিকে নিয়ে কি সেখানে আপনাদের ইনস্টিটিউশনে কি ডে কেয়ার আছে? এটা অনলাইনেই করতে হয়, এটা কোনো ফিজিক্যাল কোনো অফিস নেই, কমপ্লিটলি অনলাইন করছেন। তার মানে আপনি বেবিকে বাসায় দেখতেও পারছেন, অনলাইনে কোর্সও করতে পারছেন। 4 মাস ব্যাপী কোর্সটা শেষ করলেন, তারপর আসলে কতটা শিখলেন, কতটা নিজে যেটা চেয়েছিলেন নিজেকে পরিণত করবেন সেটা কতটুকু হলো, এবং পরবর্তীতে কাজে কতটা হেল্প করেছে? 4 মাস কোর্স চলাকালীন সময় আমি যে 4000 টাকা দিয়ে কোর্স কিনেছিলাম ওইটা উঠিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তখনই আমি ইয়ে করে ফেলছি। তো হচ্ছে তারপর বেবিকে নিয়ে এরকম করতেছি, তারপরে হচ্ছে আস্তে আস্তে যত প্রবলেম ছিল আস্তে আস্তে রিকভার করার ট্রাই করতেছি। তারপর হচ্ছে কাজ ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারটা যেটা ছিল সেটা স্যারদের কাছ থেকে যেভাবে শিখেছি আস্তে 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 করে এগিয়ে যাচ্ছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ। শুনতেই খুব ভালো লাগছিল, একটা অনুপ্রেরণার গল্প যে জীবনের এমন একটা মুহূর্তে আপনি এসেছিলেন যে সবকিছু হারিয়ে ফেলেছিলেন, নিজেকে খুব অসহায় একটা জায়গায় আপনি খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেখান থেকেই আসলে উতরে যাবার পথটা নিজেই খুঁজে বের করেছেন। সবার আগে আপনাকে সাধুবাদ দিতে হয়, এবং সেই জায়গাটা আপনাকে সাহায্য করেছে এসআর ড্রিম আইটি। এই যে বিভিন্ন লাইফের ফেজের কথা যদি আমি বলি, তবে এসআর ড্রিম আইটি সম্ভবত শুধু মেয়েদের জন্য নয়, এখানে ছেলে মেয়ে সবাই শিখতে পারছে, কিন্তু মেয়েদেরকে নিয়ে আপনাদের একটু আলাদা যত্নের ব্যাপার আছে, সেটা আমরা বুঝতে পারছি। এই যে তিনি যেমন ডিভোর্স হলো তখন এক ধরনের লাইফের সিচুয়েশনে ছিলেন, অনেকেই থাকেন যে বিয়ে হয়ে যাবার পরে একটা মেয়েকে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়, অনেকে হয়তো ডিভোর্স হয়ে গেছে তারপর কাজ করার জন্য চাচ্ছে, আবার অনেকেই এমন আছেন যে রিলিজিয়াস কারণে হোক বা অন্য কোনো বাধ্যবাধকতা, যে ঘরে অসুস্থ বাবা মা কিংবা বাচ্চা দেখার জন্য ঘরের ভেতরে থেকেই কিছু করা যায় কিনা এই ব্যাপারগুলো চান। তো এই ধরনের যে বিভিন্ন বাস্তবতায় থাকা নারীরা আছেন তাদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ আসলে আমাদের সমাজে আছে, এবং সেই চ্যালেঞ্জটা উত্তরণে এসআর ড্রিম আইটি কতটা কাজ করতে পারে? আচ্ছা, আমরা যদি বিবাহিত একজন ম্যারিড ওমেনের কথা বলি বা আনম্যারিড কথা বলি, বা যারা সিঙ্গেল মাদার আছে বা ডিভোর্সি আছে, সবাই না আসলে সমাজ থেকে ইকুয়ালি একটা বিষয় ফেস করে, সেটা হচ্ছে মেয়েদেরকে দিয়ে হয় না। এটা আমিও শুনেছি, এন্ড এটা হয়তো এখন শুনতে এরকম মনে হতে পারে 2026 সালে এসে এগুলা কে বলে, কিন্তু বলে, সবাই বলে, ম্যাক্সিমামই বলে, এন্ড অনেক শিক্ষিত মানুষরাও এই কথাগুলো বলে। দ্যাটস মোর সারপ্রাইজিং। এক্স্যাক্টলি রাইট। বাসা থেকে, ফ্যামিলি থেকে যখন দেখছে যে একটা মেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছে, সেখানেও কথা শোনানো হয় যে মেয়েদের পেছনে কোনো কিছু হয়তো আমাকে পড়াচ্ছে আমার বাসা থেকে, এই যে খরচটা হচ্ছে এটাকে তারা এক্সপেন্স হিসেবে দেখছে। এটা একটা ইনভেস্টমেন্ট যে হতে পারে, হয়তো মেয়ে একটা সময় যে ইনকাম করে তাদেরকে ইন রিটার্ন কোনো কিছু দিবে বা তাদেরকে দেখাশোনা করবে তার প্যারেন্টসদেরকে, এটা আমাদের সোসাইটিতে এখনো এই বিষয়টা এস্টাবলিশ হয় নাই। তো সমস্যা যেটা, যারা পর্দাশীল নারীরা আছেন ওরা বাই চয়েস ওরা বাহিরে যেয়ে কাজ করতে চায় না। এটা আমি বলবো না যে তারা ফ্যামিলি থেকে প্রেশারাইজড থাকে যে না তাদেরকে বাহিরে যেতে দেওয়া হচ্ছে না, ইটস দেয়ার চয়েস যে তারা আসলে আসতে চাচ্ছে না সবার সামনে বা বাহিরে যে কাজ করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা ঘরে বসে যে স্কিল ডেভেলপমেন্ট একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটি সম্পর্কে ম্যাক্সিমাম মানুষ এখনো বাংলাদেশে জানে না। অ্যান্ড এই যে আমরা যে ডেডিকেটেডলি ফিমেলদেরকে নিয়ে কাজ করছি, এটার পেছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মানুষকে জানানো যে এখন 2026 সালে এসে শুধুমাত্র বিজনেস ইজ নট দি অনলি অপশন, ফ্রিল্যান্সিং আছে, রিমোট জব আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে। কন্টেন্ট ক্রিয়েশনও ইভেন অনেকে মনে করে যে ক্যামেরার সামনে আসতেই হবে, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কখনো ক্যামেরার সামনে আসেই কাজ করছেন, অথচ তাদের পেজে মিলিয়ন ফলোয়ার্স আছে এখন। সো এরকম তো আছে। এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা, ঘরে বসে তারা কিভাবে ইনকাম করতে পারে সেই সম্পর্কে মানে বাস্তবতা যেটাই হোক, যদি নিজে একজন মেয়ে, যদি একজন নারী যদি কোনো কারণে নিজে যেতে না পারে, কিন্তু এখন প্রযুক্তির যুগে কিন্তু কাজ ঘরে আসছে, তো সেটা সম্পর্কে জানানোটাই হয়তো আসলে এটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা নিয়ে হয়তো আপনারা কাজ করছেন, এবং সেটা কিভাবে করছেন সেটাই আমি শুনবো। তবে তার আগে যে প্রযুক্তি একজন নারীকে স্বনির্ভর করার ক্ষেত্রে কিভাবে আসলে কাজে লাগতে পারে, বা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেসকে কেন আপনি নারী ক্ষমতায়নের জন্য একটা কার্যকর মাধ্যম মনে করবেন, সেটা একটু যদি বলেন। আচ্ছা, এখন বাংলাদেশে অনলাইন বিজনেস যারা করে তাদের মধ্যে ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে অনলাইন বিজনেস করছে, এটা আমি বলতে পারি। এই জায়গায় মেয়েরা একটু এগিয়ে আছে। স্বাভাবিকভাবে আমি একটা ড্রেস সেল করব, একটা মেয়ে তো তার থেকে বেশি বুঝতে
বুঝতে পারবে না যে ড্রেসটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয় বা শাড়িটাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে সবাই সাহস করতে পারে না। ধরেন প্রোডাক্ট সোর্সিং এর যে বিষয়টা আছে, সবাই আসলে বুঝে না যে কোথা থেকে প্রোডাক্টটা সোর্স করতে হবে। সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার এত স্ট্রং না যে তোমাকে আমি প্রোডাক্ট এনে দিব, বাসায় বসে তুমি সবকিছু পাবা। তাদেরও তো নিজে যে অন ফিল্ড কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে তাদেরকে এই সকল বিষয়ে আমরা আইডিয়া দিয়ে থাকি যে কোথা থেকে তারা প্রোডাক্ট সোর্স করতে পারে বা বিজনেসকে অর্গানিক ভাবে তারা কিভাবে গ্রো করতে পারে, পেইড মার্কেটিং কিভাবে করবে। অ্যান্ড শুধুমাত্র অনলাইন বিজনেসের জায়গাটা না, রিমোট জব বলতে এটা এখনো অনেকেই জানে না। ইভেন হচ্ছে যারা ক্লাসে এনরোল করে তারাও অনেকে জানে না, পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারে যে রিমোট জব বলতে কিছু আছে, যে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশেরই হয়তো একটা কোম্পানিতে আপনি জব করছেন কিন্তু ঘরে বসে, অথবা আবার বিদেশি কোম্পানিতে জব করছেন। এখন তো বিদেশি ম্যাক্সিমামই তারা রিমোট জবই হচ্ছে প্রোভাইড করে, ওয়ার্ক ফ্রম হোম তারা দিয়ে থাকে, যেটা হয়তো একদিন সপ্তাহে বা মাসে একদিন অফিস যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম অনেক ইউএসএ বা ইউকে বা বাংলাদেশের বাইরে অনেক কোম্পানি আছে যারা এরকম ফ্রিল্যান্সার হায়ার করে। আর আমাদের স্টুডেন্টরা সেই জায়গায় অনেক ক্ষেত্রে বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে তারা রিমোট জব করে। তো এই যে একটা সুযোগ, এই সুযোগ সম্পর্কে মেয়েরা এনাফ সচেতন না বা তারা এনাফ জানে না। তারা মনে করে যে না, হয়তো কিছু টাকা ইনকাম করতে হলে বাসার বাইরে যেতেই হবে, আর আমার যেহেতু সেই পারমিশন নাই আমাকে দিয়ে হবে না। কিন্তু বাস্তবতাটা আসলে ভিন্ন। হয়তো এটা যারা জানে তারা তখন জানতে পারে যে সম্ভাবনা আসলে কত আছে, কিন্তু সেই অবধি জানাটাই আসলে একটা চ্যালেঞ্জ, যেটা নিয়ে আপনারা কাজ করছেন। কিভাবে করছেন সেটা আমি একটু শুনবো। কিন্তু এই যে ফাহিমা, আপনার কাছে জানতে চাই যে অনেকে মনে করেন ফ্রিল্যান্সিং খুব কঠিন একটা কাজ, হয়তো আমাকে দিয়ে হবে না। আপনি এই ধারণাটাকে কিভাবে দেখেন বা আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে ওটা অতটা কঠিন না। জাস্ট স্কিলটা যদি আমি নিতে পারি এবং এটা নিয়ে যদি আগাতে পারি, ওটা ইনশাল্লাহ করা যাবে। কোনো সমস্যা থাকতে হবে নিজের মধ্যে? কনফিডেন্ট, নিজেকে এক্সপোজ করার ক্ষমতাটা থাকতে হবে। আমি কিন্তু হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে চুপচাপ বসে থাকা একটা মেয়ে ছিলাম, যে ওইখান থেকে উঠে আসা এবং নিজেকে এক্সপোজ করা, ক্লায়েন্ট হান্টিং করা এবং হ্যান্ডেল করা, নট অনলি হান্টিং, ইজ হ্যান্ডেল করতে হবে। কারণ আমাকে টার্গেট রাখতে হবে, ওই ক্লায়েন্টটাকে আমার পার্মানেন্ট করতে হবে, যাতে সে আমার সাথে কাজ করে। তো এই কারণে হচ্ছে আমাকে তার সাথে কমিউনিকেশনটা খুব ভালোভাবে করতে হবে। আমার এসআরডিএমআইটি কিন্তু কমিউনিকেশন এর জন্য ওই কোর্সের মাঝেই একটা থাকে, ইংলিশ কমিউনিকেশন। সেখানে হচ্ছে আমি বাংলাদেশের বাইরেও কমিউনিকেট করতে পারবো এবং বাংলাদেশের ভিতরেও, মার্কেট প্লেস বলে এটাকে আর আউট অফ মার্কেট প্লেস বলে, দুইটাতে কিভাবে আমি কমিউনিকেশন করতে পারবো ওইটা সম্পূর্ণ শিখিয়ে দেয়। আর হচ্ছে একটা মেয়ে সে যদি হয়, মানে হচ্ছে ফ্যামিলিতে কাজ করে, তারপরে হচ্ছে বিবাহিত থাকে, ম্যারিড থাকে, ইটস ডাজন্ট ফ্যাক্ট। চাইলেই হচ্ছে আমি আমার সুইটেবল টাইমে আমি আমার ক্লায়েন্টের সাথে জয়েন করতে। আপনি দিনে কতক্ষণ কাজ করেন? দিনে হয়তো আমি 1-2 ঘন্টা কাজ করি। আমার বেবি ঘুমিয়ে গেলে পরে 3-4 ঘন্টার মতো কাজ করি। তারপর হচ্ছে আমি মানে এভাবে গুছিয়ে নেই কাজটা, আমি আমার মতো করে গুছিয়ে নেই। আপনার সেই ফ্রিডমটা বা স্বাধীনতাটা থাকছে যে আপনি আপনার ওয়ার্ক আওয়ারটা নিজে চুজ করতে পারছেন। ওয়েল, এসআরডিএমআইটির যে ফিমেল ফ্রিল্যান্সিং এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন আছে, আমরা এতক্ষণ মোটামুটি দুজনের সাথে কথা বলেই আমার মনে হয় যে যারা জানার বা বোঝার অনেকেই এই ব্যাপারটা বুঝেছেন যে একজন নারীর অবস্থান যেটাই হোক বা তার বাস্তবতা যেটাই হোক, তিনি যদি নিজে চান এবং আত্মবিশ্বাসী হন, তাহলে ঘরে বসেও কাজ করা সম্ভব, বাইরে গিয়েও কাজ করা সম্ভব। কিন্তু এটা স্পেসিফিকলি আমরা ঘরে বসে বলছি কারণ অনেক নারীদের, বিশেষ করে আমাদের সমাজে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা থাকছে, সেটা পরিবারের হোক, সমাজের হোক, কিংবা অনেক সময় নিজের হোক, যে আমি হয়তো বাইরে গিয়ে কাজ করতে চাই না, হয়তো আমার কোনো ভ্যালিড কিছু রিজন আছে, কিংবা অনেকে নিজে যেতে চাইলেও হয়তো অনেক কারণে যেতে পারছে না কিন্তু স্বাবলম্বী হতে চায়। তো কিভাবে হতে পারবে সেটা মোটামুটি আমরা জেনেছি। এসআরডিএমআইটিতে কোর্স করার আপনার ব্যবস্থা রেখেছেন, কিন্তু এই যে আপনি নিজে বলছিলেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, যে সচেতন করা, তাদেরকে জানানো যে তুমিও চাইলে কিছু করতে পারো, এই আপনাদের ক্যাম্পেইনটা নিয়ে আমি আর একটু জানতে চাই যে কি কি পরিকল্পনা বা ঠিক কি কি কাজ করছেন যেটাতে করে আপনারা আরো নারীদের কাছে পৌঁছাচ্ছেন বা তাদের জন্য শেখাটা এবং কাজ করাটা আর একটু সহজ করতে পারছেন। আচ্ছা, তার আগে একটু কথা বলি আপু, আপনি যেমনটা বললেন যে ঘরের বাইরে যে তারা যেতে চাচ্ছে না, এখানে আরেকটা বিষয়ও থাকে, যারা ঘরের বাইরে যেতে চায়ও, যারা চাকরি খোঁজে, বাংলাদেশে চাকরির অনেক অভাব, এটা বললেই এটাও আরেকটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এরকম অনেক শিক্ষিত বেকার বর্তমানে বাংলাদেশে আছে, নারী পুরুষ উভয় ক্ষেত্রে। সেক্ষেত্রে মেয়েদের জন্য তো এটা আরো চ্যালেঞ্জিং, যে কোনো একটা ইন্টারভিউ পাস করা, সেখানে সিলেক্ট হওয়া, অনেক জায়গায় তো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আসলে হচ্ছে মেল এমপ্লয়ি হচ্ছে
অ্যাপ্লাই করতে পারবে। দুটোই থাকে, কিছু ক্ষেত্রে দুটোই থাকে যে শুধু ফিমেলরা female থাকবে, অগ্রাধিকার হ্যাঁ। পায়, কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে মেল মেল দুইটাই থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যায় চাকরিটা পাওয়া। তো অনেক সময় দেখা যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, চাকরি পাচ্ছি না, তখন যে হচ্ছে আমরা আরেকটা অপশন হিসেবে অনলাইন ক্যারিয়ারটাকে অপশনাল একটা ক্যারিয়ার হিসেবে রাখি। সো অনলাইন ক্যারিয়ার কিন্তু একটা পার্মানেন্ট ক্যারিয়ার হিসেবে আমরা এটাকে দেখতে পারি। এই কারণে বলছি, ধরেন আপনি এখন ফ্রিল্যান্সিং করছেন বা আপনি এখন রিমোট জব করছেন, করে আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে আপনি নিজস্ব একটা এজেন্সি দিবেন, সেখানে আপনি আরো গ্লোবালি কাজ করবেন, এটা কিন্তু আপনার একটা বিজনেস হবে। সো এই যে লং টার্ম চিন্তা আছে, অনেকে করে না, এটাকে অপশনাল ক্যারিয়ার হিসেবে দেখে। কিন্তু বর্তমান সময়ে এআই এর যুগে আসলে 2026 সালে 27 সালে এসে এটাকে আমরা বলতে পারি যে একটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে তারা দেখতে পারে। আর আমাদের ফিমেল এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইনের বিষয়টা যদি বলি, এবার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 20,000 নারীকে স্কিল ডেভেলপমেন্টের উপর হচ্ছে ট্রেনিং প্রোভাইড করবো, এটা আমাদের লক্ষ্য। টার্গেট করেছি। কত দিনে? এটা আমাদের এই ক্যাম্পেইনে ধরেন আমাদের ক্লাস কোর্সেসগুলো তো 4 মাসের হয়ে থাকে। এখন আমাদের লক্ষ্যটা হচ্ছে 20,000 নারীকে সচেতন করা, যারা হচ্ছে আগ্রহী হবে তারা তো কোর্স করবে, তারা শিখবে, সেখান থেকে আমরা যেন তাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারি। প্রবলেমটা কি আমাদের মধ্যে, সেটা হচ্ছে এই যে বলে না যে মানুষের হিউম্যান একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে না আমি আজকে ক্লাস করেছি, আমার আজকে ইনকাম করতে হবে, কালকে পর্যন্ত যদি দেখি ইনকাম করতে পারছি না তাহলে আর ক্লাস করব না। এটা একটা প্রবলেম আমরা হচ্ছে বের করেছি। সো সেক্ষেত্রে আমরা যেটা করলাম, এটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে কোর্স করার জন্য তাদের কাছে এনাফ টাকা থাকে না, যে আমার কাছে তো কোর্স করার টাকা। অনেকেই আছেন যে আসলে শুরুটা করতেই কোর্সের টাকা থাকে না, আপনারা কি সেখানে কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, এটাই আমি এখন বলবো যে আমাদের আসলে এই ফিমেল এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইনে আমরা স্কলারশিপ সিস্টেম রেখেছি। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট হয়তো 6,000 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হলো, আমরা একটা লার্নিং অ্যাসেসমেন্ট সিস্টেম রেখেছি, যেখানে প্রতি মাসে 5 মাসে যদি আমরা তাদের জন্য 5টা অ্যাসেসমেন্ট সিস্টেম রাখি, 5টা অ্যাসেসমেন্টে ফর ইচ অ্যাসেসমেন্ট দে উইল গেট 20% স্কলারশিপ। ফর এক্সাম্পল, তারা পাস করলো আমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট, তারা তাদের কোর্সের 20% পেয়ে গেল। এভাবে তারা যদি কোর্স ফিটা কত থাকে? কোর্স ফি আমাদের হাইয়েস্ট কোর্স ফি 6,000 টাকা, হাইয়েস্ট 4 মাসের, এটা হাইয়েস্ট। এর নিচেও আছে আমাদের 3,500 টাকাও রয়েছে, এবং এটা শুধুমাত্র, যেটা আসলে খুব বেশি নয়, খুব বেশি না। এটার সাথে আমরা অনেক রিসোর্সেস দিচ্ছি তাদেরকে। এই যে সাপোর্টের কথা বলছে, ফ্রি অফ কস্ট, এখানে তারা সাপোর্টটা 6,000 টাকার কোর্স আমরা 3 বছরের সাপোর্ট দিচ্ছি। এই 3 বছর কিন্তু তাদের কাছ থেকে আমরা 1 পয়সাও নিব না। সো এইখানে এই যে লার্নিং অ্যাসেসমেন্ট সিস্টেমটা 20% করে পাচ্ছে। এভাবে একজন স্টুডেন্ট যদি 5টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করে, সে কোর্সের 100% ফি ফেরত পেয়ে যাচ্ছে। এমন অনেক স্টুডেন্ট আছে যে বলেছে, আপু আমি আমার মামার কাছ থেকে টাকা ধার করেছি, ধার করে আমি এই কোর্সে ভর্তি হয়েছি। যে মেয়েটা ধার করলো তার কাছে এই অপশনটা আসছে, সেই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে 20% করে তাদেরকে ইনস্টলমেন্টের ধারটা পরিশোধ করে দেওয়ার এই সুযোগটা আমরা তাদেরকে করে দিচ্ছি। এমনও অনেক স্টুডেন্ট আমাদের অফিসে এসেছে মাটির ব্যাংক নিয়ে, যে আমি টাকা, আমার সারা জীবনের যে জমানো টাকা, আমি এখান থেকে শিখে এটাকে আমি ইনভেস্ট করতে চাই, এর থেকে বেস্ট আমি কোনো অপশন পাই না যেখানে আমি ইনভেস্ট করতে পারবো। এখানে গেল আমাদের লার্নিং অ্যাসেসমেন্ট সিস্টেমটা, যেখানে 5টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে তারা 100% স্কলারশিপ পাচ্ছে। এখন যারা 5টার মধ্যে 3টা কমপ্লিট করবে, তাদের জন্য আমরা একটা ফাইনাল রাউন্ড রেখেছি, যেখানে লাইভ এক্সাম হবে একটা গ্র্যান্ড ভেন্যুতে। লাইভ এক্সামে যারা হচ্ছে টপ 3 জন শিক্ষার্থী থাকবে, তাদের জন্য হচ্ছে নগদ পুরস্কার থাকছে। কত নগদ পুরস্কার? আমাদের যিনি ফার্স্ট হবেন ওনার জন্য 50,000 টাকা, যিনি সেকেন্ড হবেন ওনার জন্য 30,000, যিনি থার্ড হবেন ওনার জন্য 20,000, অ্যান্ড আরো টপ 10কে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেব। আসলে মনে হচ্ছে যে নারীরা যাতে আরো আগ্রহী হয়, সেই জন্যই আসলে আপনারা এত আয়োজন করছেন। সো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আসলে কিভাবে এসআর ড্রিমআইটি কাজ করছে, আমি এতক্ষণে মনে হয় আমার প্রশ্নের জবাবগুলো পেলাম। যে এই প্রোগ্রামে অংশগ্রহণ নারীরা কিন্তু এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে। আপনাদের ওখানে কি ইন্টার্নশিপের সুযোগ থাকছে? জি, আমাদের এখানে ইন্টার্নশিপের সুযোগও আছে। আমাদের ইন্টার্নশিপটাকে আমরা বলে থাকি ফিমেল ফিউচার লিডার হান্ট। এটা হচ্ছে কোর্স শেষে তারা যেন প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারে, যেটা আপনি করছেন বলা যায়। আমি আসলে ইন্টার্নশিপ পিরিয়ডটা আমার বলা যায় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আর এখন যে বিষয়টা ওরা ঘরে বসে ইন্টার্নশিপটা করতে পারে। আরেকটা বিষয় থাকে, আমাদের এখানে স্টুডেন্ট যারা আছেন সবাই কিন্তু সেম এজের না, ডিফারেন্ট এজের স্টুডেন্ট আছে। ধরে নিলাম একজন আপুর বয়স হচ্ছে 50+, সে নতুন করে কিছু একটা করতে চাইলো লাইফে, হচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইলো। সে যদি কোনো একটা অফিসে যায়, তাকে তো ইন্টার্নশিপ দিবে না। সবকিছুরই তো একটা বলা যায় যে একটা এজ হচ্ছে, মানে লিমিটেশন দিয়ে দেয় যে এরপরে ইন্টার্নশিপ অ্যাপ্লাই করতে পারবে না। আমরা সবার জন্য এটা ওপেন রেখেছি, যারা কোর্স কমপ্লিট করবে তারা প্রত্যেকে আমাদের এখান থেকে, আমরা এবার টার্গেট নিয়েছি যে
যারা সাকসেসফুলি কোর্স কমপ্লিট করবে তাদের মধ্য থেকে আমরা 2000 জন স্টুডেন্টকে ইন্টার্নশিপ অপরচুনিটি আপনারা এখন কতজন স্টুডেন্টকে প্রশিক্ষণ দিচ্ছেন? মানে এখন পর্যন্ত যদি বলি তাহলে হচ্ছে আমরা 85,000 প্লাস স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড কত করেছি। বছরে এটা? 6 বছরে। 6 বছরে 85,000, দ্যাটস আ লট। plus। যদি আপনাদের কি কোনো পরিসংখ্যান এরকম আছে যে যতজনকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে কতজন আসলে সঠিকভাবে সেটি কাজে লাগাতে পারছে, এরকম কোনো নিরীক্ষা কি করেন? আচ্ছা, এটা যদি আমি বলি, অনেকেই বলে যে সাকসেস রেটের কথা। আমি এক কথায় এটার উত্তর দিতে চাই, যারা কনসিস্টেন্ট থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিল ক্লাসে, তারাই লাইফে সফল হতে পেরেছে, তারাই সাকসেসফুলি কাজ করতে পেরেছে। এবং আমি যদি ইন টোটাল তাদের ইনকামটা বলি তাহলে হচ্ছে এই পর্যন্ত আমাদের স্টুডেন্টরা ইন টোটাল $11.5 বিলিয়ন ইনকাম করেছেন তারা ইন টোটাল ওয়ার্ল্ড বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, সেটিকে ছেলে মেয়ে উভয় স্টুডেন্ট মিলিয়ে উভয়ই হচ্ছে তারা ইনকাম করেছেন। আর এক্সাক্ট যদি সাকসেস রেশিওর কথা বলি, সেটা আমি সবসময় একটা কথাই বলি, যারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, যারা রেগুলার সাপোর্টে এসেছে, মেন্টরদের গাইডলাইন ফলো করেছে, ইন্টার্নশিপ করেছে এবং আমাদের প্রতিটা কথা তারা স্টেপ বাই স্টেপ ফলো করেছে, তারা এখন সাকসেসফুল। দ্যাটস গ্রেট। দুজনকেই পেলাম যিনি আসলে আপনিও SRDMIT থেকে শুরু করেছিলেন করে এবং এখন অনেকটা লম্বা পথ পার হয়ে বরং নিজে অন্যদেরকে শেখানো এবং অন্যদেরকে এম্পাওয়ার করার পেছনে কাজ করছেন। খুব দারুণ একটি কাজ করছেন এবং যেভাবে আসলে যে ইচ্ছে বা যে আগ্রহ নিয়ে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, সাধুবাদ জানাতেই হয়। শুভকামনা থাকবে যে খুব ভালো হোক এবং আমরাও চাইবো যে এই আয়োজনের মাধ্যমেও যদি আরো নারীদের কাছে পৌঁছে যায়, কেউ যদি উপকৃত হয় তাহলে বেশ ভালো একটি ব্যাপার আসলে হবে সবার জন্যই। জাস্ট ছোট্ট করে এক কথাই শুনবো, আমরা একদম শেষেই আছি, যে আগামী 5 বছর পর অফকোর্স AI এসেছে, এখন অনেক দ্রুত সবকিছু চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। 5 বছর পর ডিজিটালি প্রযুক্তি খাতে বাংলাদেশের নারীদেরকে কোথায় দেখতে চান? আমি একটা কথা বলতে চাই, আমরা যেভাবে হচ্ছে কাজগুলো করে যাচ্ছি, আমাদের সবার সাপোর্ট লাগবে। এখন যদি আমরা যে সুযোগগুলো দিচ্ছি, এটা যদি কোনো নারী সেই সুযোগটা নিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা আগামী 5 বছরে সাকসেসফুল হতে পারবো না। বাট তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে ওই যে নারী ফ্রিল্যান্সারের যে সংখ্যাটা, যেটা 9%, সেটা থেকে হয়তো আমরা অনেকাংশে আরো অনেক উপরে নিয়ে যেতে পারবো। বিকজ আমরা অলওয়েজ বিলিভ করি যে আমরা যখন when we invest in women, we are investing in someone who invest in everyone else. এই লক্ষ্যটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অলসো আমাদের সাথে যে ফাহিমা আছেন, ওনার লাইফে কিন্তু অনেক বড় একটা ট্র্যাজেডি আছে। উনি যেটা বললেন যে ওনার হাজবেন্ড ওনাকে কাইন্ড অফ হচ্ছে উনি ওনার লাইফে অনেক বড় ধোঁকা খেয়েছেন, সেখান থেকে উনি উঠে দাঁড়িয়েছেন। প্রথম আলোরই একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে প্রতি 40 মিনিটে একটা ডিভোর্স হয়। তো সেক্ষেত্রে যাদের ডিভোর্স হয়ে যায় তাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যায়। তারা মনে করে কি সমাজ থেকে তারা, সোসাইটিতে তারা ফেস দেখাতে পারবে না, তারা বাসার বাইরে যেতে পারবে না, তারা লাইফে কিছু করতে পারবে না। কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। জি, ওখান থেকে তারা অনেক রং ডিসিশন নিয়ে নেয়। এই জন্য আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসলে একজন ম্যারিড উইমেন নাকি আনম্যারিড উইমেন নাকি স্টুডেন্ট নাকি ডিভোর্সি, ডাজন্ট ম্যাটার, সবার উপরে আপনি একজন নারী, একজন মানুষ এবং একজন নারী হিসেবে আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, শুধু হয়তো আত্মবিশ্বাসের অভাব। সেই আত্মবিশ্বাসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। একদম ঠিক বলছেন। ফাহিমা, সবশেষে কিছু যোগ করতে চান? আপনার যদি কোনো আকাঙ্ক্ষা বা আশা, কিংবা যেমনটা আমি আসলে অর্ণিকে জিজ্ঞেস করলাম যে 5 বছর পরে কোথায় দেখতে চান, আপনি যদি কিছু বলতে চান? আমি বলতে চাই যে প্রতিটা নারীকে বা এরকম আত্মবিশ্বাস থাকতে হবে। পিছনটা একটা কথা আছে যে নারী যখন সামনে এগিয়ে যায় তখন পিছু থেকে টান দেয়। ওই টান দেওয়াটা আমাদের ওভারকাম করতে হবে। আমাদের ওই টান দেওয়ার যে দড়িটা আছে ছিঁড়ে ফেলতে হবে। যত কিছুই হোক নিজের কাজের জায়গাটা প্রপার রাখতে হবে এবং সেই জায়গাটা আসলে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এটা একান্তই নিজের জন্য, এটা কারোর জন্য নয় এবং এখানে কারো বলার আসলে সেই রাইটটা দেয়াই উচিত না। আমার সামনে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেইন ফোকাস করতে হবে। আমার কিছু করতে হবে, আমি কারো পরগাছা হয়ে থাকবো না। যেমন আপনি এখন কতজন ক্লায়েন্টের জন্য কাজ করছেন? আমি অলমোস্ট হচ্ছে আমার পার্মানেন্ট যদি বলি 5 জন পার্মানেন্ট, এছাড়া তো টুকটাক আছেই। আপনার মাসিক শুধু কি এটাই করেন নাকি অন্য কোনো কাজ করছেন? শুধু এটাই করছেন। আপনার সেটা প্রপারলি আপনার পরিবারকে আপনি সাপোর্ট দিতে পারছেন? আলহামদুলিল্লাহ। আপনার মান্থলি কি রকম ইনকাম রেঞ্জটা কি রকম থাকে? 50K এর মতো এখন সেটা থাকে এবং সেটা আপনার মা এখন সুস্থ আছেন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং আপনার বেবি এখন কত বয়স? এখন হচ্ছে 2 বছর 3 মাস।
মাশাআল্লাহ, ওকে, অনেক শুভকামনা থাকলো, আরো ভালো হোক, আপনি আরো ভালো কাজ করুন নিশ্চয়ই, এবং আপনাকে দেখে নিশ্চয়ই অনেকেই অনুপ্রাণিত হবে যে আপনি যদি এত খারাপ একটা নিজের সময় থেকে ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আসলে সবাই পারবে, কেন নয়। মা অসুস্থ, ছোট্ট বেবি, নিজে একা, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন। সেম অর্ণি, আমি আপনাকেও একই প্রশ্ন করতে চাই, আপনি ঠিক এই কাজ ছাড়া আপনার নিজের কাজ বা ফ্রিল্যান্সিং নিয়ে আপনি কি করছেন? আচ্ছা, এখন আমি ডেডিকেটেডলি একদম ফুল টাইম আমি ট্রেনিং এ চলে আসছি। আমি এখন ট্রেনিং প্রোভাইড করছি। এই পর্যন্ত আমি 12,000 প্লাস স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছি। আর এসআর ড্রিম আইটিতে আমি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছি। এর পাশাপাশি আমার আরেকটা ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে আমি যেহেতু একজন অ্যাপ্রেন্টিস লয়ার, ওই ক্যারিয়ারটাকে সামনে প্র্যাকটিস করছেন, কোর্টে যাওয়া হয়, বার কাউন্সিল পাশ করে ইনশাআল্লাহ হচ্ছে রেগুলার প্র্যাকটিস। অনেক কিছু একসাথে করছেন, অনেক শুভকামনা থাকলো, অনেক ভালো হোক। আপনারা যে কাজ নিয়ে এগোচ্ছেন, আপনাদের ভালো হলেই হয়তো অনেক নারীদের ভালো হবে, আর অনেক নারীদের ভালো হলে আমাদের সমাজ এবং দেশের ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যারা দেখছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই পডকাস্ট নারীর ক্ষমতায়ন, চ্যালেঞ্জ, পরিবর্তন এবং সমাধান বিষয়ক আলোচনায় আমরা কথা বলছিলাম আমাদের আজকের দুই অতিথির সঙ্গে। অনেক কিছুই নতুন করে জানলাম, এবং স্পেশালি যারা নারী অতিথি আছেন, কিংবা সবাইকেই বলতে চাই যে আপনার পাশের নারীকেও আপনারা কিন্তু বলতে পারেন, কারো যদি দ্বিধা থাকে সেই দ্বিধা কাটিয়ে নিজেকে স্বাবলম্বী করবার জন্য আসলে কি করতে পারে। এসআর ড্রিম আইটির কথা যেমন আমরা বলছিলাম, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অন্যান্য আরো নিশ্চয়ই অনেক মাধ্যম আছে, আপনি আপনার পছন্দের জায়গাটি খুঁজে নিয়ে আপনি যোগাযোগ করুন। আত্মবিশ্বাসের সাথে নিজেকে স্বাবলম্বী করার দায়িত্বটুকু নিজেই নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।